হাই গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করব, মুভিটার নাম ভাগিরা। তো চলুন হালকা করে একটা ইন্ট্রো দিয়ে মুভিটা স্টার্ট করি। একটা পশু যখন জঙ্গলে রাজত্ব করে তখন কেউই কোনো প্রশ্ন করে না, কিন্তু যখন সেই পশুটা শহরে নামে তখন শুরু হয় রক্তের খেলা। এটা কোনো সাধারণ হিরোর গল্প না, এটা ভাগিরার গল্প, যেখানে ন্যায় আর অন্যায়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর রাক্ষস। সে কি খলনায়ক নাকি নির্দোষের রক্ষক? আজ আমরা ব্যাখ্যা করব সেই গল্প, যেখানে প্রতিটা ফ্রেমে লুকিয়ে আছে আগুন, প্রতিশোধ আর রহস্য। ದೇವ್ರು ಯಾವಾಗ್ಲೂ ಬರಲ್ಲ. ಸಮಯ সিনেমার শুরুতেই আমরা ভেদান্ত নামে একটা ছোট বাচ্চাকে দেখতে পাই। সে নিজেকে সুপার হিরো মনে করে। একদিন একটা স্পাইডারম্যানের স্যুট পরে সে একটা বিল্ডিং থেকে লাফ দেয়, এতে করে তার একটা পা ভেঙে যায়। বেদান্তের মা একজন শিক্ষক। খবরটা পেয়ে উনি দৌড়ে হাসপাতালে আসেন। বেদান্ত তার মাকে দেখে মুখ সরিয়ে নেয়। রাতের বেলা বেদান্তের মা আর বেদান্ত কমিক বুক পড়ছিল। তখন বেদান্ত বলে, মা, আমি কি তাদের মতো কখনো সুপার হিরো হতে পারবো না? আমার কাছে কেন তাদের মতো সুপার পাওয়ার নেই? বেদান্তের মা বলেন, দেখো বাবা, তাদের মতো সুপার হিরো শুধু কমিক বুক আর মুভিতেই হয়ে থাকে। রিয়েল লাইফে এরকম কোনো সুপার হিরো হয় না। তখন বেদান্ত বলে, তাহলে কি মা, এই দুনিয়াতে একজনও সুপার হিরো নেই? বেদান্তের মা বলেন, কেন থাকবে না? অনেক অনেক আছে। এই দুনিয়াতে অনেক লোক আছে, তাদের কাছে সুপার পাওয়ার না থাকলেও তারা সব সময় মানুষের ভালোর জন্য কাজ করে যায়। যেমন আমাদের দেশের সৈন্য, ডাক্তার। তোমার বাবার কথাই চিন্তা করো। বেদান্তের বাবা একজন পুলিশ অফিসার, উনার নাম প্রভাকর। উনিও তো একজন সুপার হিরো। বেদান্ত বলে, বাবা আবার সুপার হিরো কিভাবে হলেন? উনি এমন কি করেন? সুরকেই তো শুধু ধরেন। বেদান্তের মা বলেন, হ্যাঁ, উনি উড়তে পারেন না, বুলেট প্রুফ জ্যাকেটও পরেন না, কিন্তু কারো বিপদ হলে উনি নিজের দিকে না তাকিয়ে দৌড়ে তার কাছে চলে যান, কারণ উনি একজন পুলিশ অফিসার। খারাপ লোকদের শাস্তি দেওয়াটাই উনার কাজ। এবার তুমিই বলো, উনি কি সুপার হিরো থেকে কম কিছু? বেদান্তের মা আরও অনেক মোটিভেট করেন বেদান্তকে। বেদান্তের পর তার মাকে প্রতিজ্ঞা করে সেও বড় হয়ে তার বাবার মতো একজন সিনসিয়র সৎ পুলিশ অফিসার হবে। সিন আসে এরপর কিছুটা পূর্বে, যেখানে আমরা দেখতে পাই বিশাল ঝড় উঠেছে। সমুদ্রের আশেপাশে থাকা সবাইকে সতর্ক করা হচ্ছিল, কেউ যেন সমুদ্রের আশেপাশে না থাকে, যে কোনো সময় বিপদ হতে পারে। কিন্তু কিছু জেলে নিজের পেটের দায়ে সব কিছু উপেক্ষা করে এই ঝড় বৃষ্টির মধ্যে মাঝ সমুদ্রে চলে যায়। মাছ ধরা তো দূরের কথা, হঠাৎই একটা বড় ঢেউ এসে তাদের নৌকাগুলো ভেঙে ফেলে। সামনেই ছিল কয়েকটা বড় বড় জাহাজ। তারা তখন তাদেরকে সাহায্যের জন্য ডাকতে থাকে। যখন জাহাজগুলো কাছে আসে তাদের তো হাওয়া বেরিয়ে যায়। আসলে এরা ছিল একদল গ্যাং। এই গ্যাংয়ের লিডার রানা। লোকটার মুখ ছিল অর্ধেক জ্বলা। দেখে প্রথমে ভয় লাগারই কথা। জেলেরা পানিতে ঝাঁপ দেয়, কিন্তু এরা কাউকে যেতে দেয় না, সবাইকে ধরে আর বন্দি করে। আসলে রানা অনেক বিপজ্জনক একজন লোক। সে অর্গান আমদানি রপ্তানির কাজ করে। এর জন্য সে প্রত্যেক মাসে হাজার হাজার লোককে কিডন্যাপ করে, এরপর তাদের শরীরের অর্গানগুলো বের করে বিদেশে পাচার করে। এরপর সিন আসে বর্তমানে। আমরা দেখতে পাই বেদান্ত অনেক বড় হয়ে গেছে, আর এখন সে একজন পুলিশ অফিসার হয়ে গেছে। তার মাকে দেওয়া কথা সে রেখেছে, তবে বেদান্তের মা এখন বেঁচে নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে উনি মারা গেছেন। আজ বেদান্তের ডিউটির প্রথম দিন। মায়ের ছবির সামনে গিয়ে সেলুট দিয়ে বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়ে। এরপর সে পুলিশ স্টেশনে চলে আসে। এই লোকটার নাম নারায়ণ, আর সাথে যাকে দেখছেন তার নাম গোবিন্দ। বেদান্ত আসলে ঢাকঢোল বাজিয়ে ফুলের মালাটালা দিয়ে বরণ করে বেদান্তকে তারা ভেতরে নিয়ে আসে। নারায়ণ এদের সবার সাথে বেদান্তকে পরিচয় করিয়ে দেয়। বেদান্ত বলে, আমাদের পুলিশ স্টেশনে শুনলাম একটা কেসও পেন্ডিংয়ে নেই, এখানে নাকি কোনো ক্রাইম হয় না। আচ্ছা চলো, বেঙ্গালুর থেকে একটা চক্কর মেরে আসি। নারায়ণ বলে, ওখানে যাওয়ার কি দরকার স্যার?
একটা মিটিং ফিক্সড করুন, সব কিছু আপনার টেবিলে চলে আসবে। বেদান্ত বলে, এখানে এসেছি আর বেঙ্গালুরুর সমুদ্রের মাছ যদি না দেখি তবে কি করে হয় বলো? কিন্তু নারায়ণ যেতে রাজি হচ্ছিল না। তবে যেহেতু বেদান্ত তার সিনিয়র ইন্সপেক্টর, তার কথা তো মানতেই হয়। কিছুক্ষণ পর তারা সেখানে চলে যায় আর আমরা দেখতে পাই এরা সবাই জেলের বেশ ধরে মাছ বিক্রি করার বাহানা করে তারা মাছের ভেতর ড্রাগস ঢুকিয়ে বাইরের দেশে বিক্রি করছে। এই বিষয়ে বেদান্ত তখন কিছুই জানতো না। তবে এদের চেহারা দেখে সে বুঝতে পারে কিছুতে একটা ঝামেলা এখানে নিশ্চয়ই আছে। এভাবে কিছুদিন চলে যায়। আজ বেদান্ত নারায়ণকে ডেকে বলে, আমি তোমাকে ওখানকার কয়েকজনের ফাইল আনতে বলেছিলাম। নারায়ণ বলে, আপনি যে ফাইল খুঁজছেন স্যার, এটা আপনার ড্রয়ারে আছে। বেদান্ত ড্রয়ারটা খুলে দেখে টাকার অনেকগুলো বান্ডিল। আসলে এই গুন্ডাগুলো শহরে দিনের পর দিন ক্রাইম করে যাচ্ছে। কারো সাহস নেই তাদের উপর কথা বলা। এখানকার সব পুলিশ অফিসারকেও এর জন্য তারা প্রত্যেক মাসে টাকা দেয়, যাতে করে কেউ তাদের কাজে বাধা না দেয়। কেউ যদি বাধা দেয় তাদের হয় তারা উপরে পাঠিয়ে দেয়, না হলে এরা ভয়ে পুলিশ স্টেশন ছাড়তে বাধ্য হয়। বেদান্ত অনেক রেগে যায়। আসলে বেদান্ত ছিল একজন সৎ সিনসিয়ার পুলিশ অফিসার। সে সব সময় রুল ফলো করে চলে। তার কাছে অন্যায় কখনো ছাড় পায় না। একটু পরই তার পুলিশ স্টাফদের নিয়ে ওই জেলেদের কাছে চলে যায়। বেদান্ত তাদের অ্যারেস্ট করতে গেলে এরা সবাই অনেক লম্বা লম্বা কথা বলে। বেদান্তকে তারা থ্রেটও দেয়। কিন্তু বেদান্ত তো 10-5 জন পুলিশ অফিসারের মতো না। এদের সবাইকে পিটিয়ে জেলে বন্দি করে দেয়। একে একে শহরের প্রত্যেকটা অনৈতিক কাজ সে বন্ধ করতে থাকে। কিছুদিনের মধ্যে শহরের অলিতে গলিতে বেদান্তের সুনামে ভরে যায়। নিউজ চ্যানেল, পেপারে শুধু বেদান্তেরই নাম। একদিন এভাবেই একজন সাংবাদিক বেদান্তকে তার এমন কাজের জন্য তাকে বাহাবা জানাচ্ছিল। তখন একজন জার্নালিস্ট, তার নাম রঙ্গনা, সে খুবই সৎ এবং ভালো মনের মানুষ। তার কাছেও অন্যায়ের ছাড় নেই। এই যে মূর্তিজি শুনুন, তাকে নিয়ে এত যে প্রশংসা করছেন, তার আগে অনেকেই এর আগে এখানে কোর্ট মেডেলিস্ট এসেছিল, কিন্তু পরে তাদের কারোই খোঁজ পাওয়া যায়নি। এই এসপিও দেখব কতদিন এখানে টিকে থাকে। এরপর আমরা দেখতে পাই বেদান্ত আর তার বাবা প্রভাকর একটা মেয়ের বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছে। কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছে যায়। বেদান্ত এখন বিয়ে টিয়ে করতে চায় না, তার বাবার অনুরোধে আসতে হলো। তবে মেয়েটাকে দেখে সে পুরো ফিদা হয়ে যায়। আর কোনো কথা নেই। মেয়েটার নাম স্নেহা, সে একজন ডাক্তার। কিছুক্ষণ কথা বলার পর প্রভাকর বেদান্তকে বলে, যাও, তোমাদের দুজনের যদি একা কিছু বলার থাকে বলে আসো। তারা দুজন তখন বাইরে চলে আসে। স্নেহা বলে, আমি জানি তোমার মনেও এটাই নিশ্চয়ই প্রশ্ন আসছে। আমি ডাক্তার আর তুমি পুলিশ, সারাটা দিন বাইরে কাজে থাকবো, পরে না আবার এটা নিয়ে কোনো সমস্যা হয়। তবে আমরা তো একটা কাজ করতে পারি, দুজন কয়েকদিন একসঙ্গে সময় কাটাই, যদি ভালো লাগে, সব কিছু ঠিকঠাক থাকে, এরপর না হয় বিয়ে করে ফেলবো। তা না হলে তুমি তোমার পথ দেখে নেবে আর আমি আমার পথ। কিছুদিন এভাবেই চলে যায়। দুজন দুজনকে জেনেছে, বুঝেছে, একে অপরকে পছন্দও করে ফেলেছে। আজ তাদের এঙ্গেজমেন্টও হয়ে যায়। কিছুদিন পর তাদের বিয়ে। এদিকে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে ওই গুন্ডাদের পুলিশ মারছিল সব কিছু ক্লিয়ার হওয়ার জন্য। এই ড্রাগসগুলো তারা কোথায় পাঠায় আর এত দামি দামি বন্দুক তাদের কাছে কিভাবে এলো? তবে এরা কোনো কিছুই ক্লিয়ার হয়ে বলতে পারছিল না। একজন বলে, আমরা শুধু তাদের আন্ডারে কাজ করি, এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। যদি বুকের পাটা থাকে, আমাদের লিডার পূজারীকে গিয়ে ধরুন, আপনাদের সব উত্তর পেয়ে যাবেন। পূজারী ছিল এই এরিয়ার ডন। আজ পর্যন্ত পূজারীর এরিয়ায় কোনো পুলিশের পা রাখার সাহস হয়নি। সে এতটাই দিনের পর দিন ক্রাইম করে যাচ্ছে, কিন্তু তাকে কিছু বলার কারো সাহস নেই। কিন্তু বেদান্ত এসবে ভয়ই পায় না। পুলিশ কনস্টেবল 2-3 গাড়ি নিয়ে চার্জ করে এদের উপর। এখানে তাকে সবাই বেদান্তের সাহস দেখে অবাক। আজ পর্যন্ত যেখানে কোনো পুলিশ অফিসার আসার সাহস করতে পারেনি, সেখানে বেদান্ত এসে এদের ব্যান্ড বাজাচ্ছে। যতই বড় নেতা হোক না, পূজারীকেও অ্যারেস্ট করে বেদান্ত জেলের ভেতর ভরে দেয়। পূজারীকে জেলে দেখে তার দলের লোকেরা যেমন অনেক অবাক হয়, তেমনি পুলিশ স্টেশনে সবাই হা করে তাকিয়ে থাকে। এর কিছুক্ষণ পর এখানে একজন মহিলা এসে বলে, আমার মেয়েকে কিছু গুন্ডা তুলে নিয়ে গেছে, প্লিজ তাকে বাঁচান। বেদান্ত মহিলার কাছে যাবেই তখনই কমিশনার তাকে আর্জেন্ট অফিসে আসতে বলে। বেদান্ত বাধ্য হয়ে মহিলার সাথে কথা না বলেই কমিশনারের অফিসে চলে যায়। কমিশনার বলে, আমি তোমাকে নিয়ে গর্বিত, তোমার মতো একজন পুলিশ অফিসার যে আমাদের স্টেশনে আছে। তুমি এই স্টেশনে আসার পর থেকে এখানকার অনেক ক্রাইম বন্ধ হয়ে গেছে, ডিপার্টমেন্টের অনেক নাম উজ্জ্বল হয়েছে। এবার এসব বন্ধ করো। এতদিন তোমার যেটা ঠিক মনে হয়েছে করে এসেছো, কিন্তু এখন থেকে আমি যেটা তোমাকে বলবো ওটা করবে। আমাদের ডিপার্টমেন্টের একটা সিস্টেম আছে বেদান্ত,
এই সিস্টেমের মাধ্যমেই সব কিছু চলে, তাই তোমাকেও এখন সিস্টেম ফলো করতে হবে। বেদান্ত তখন কমিশনারের সাথে অনেক উগ্র হয়ে কথা বলে। বলাটাই স্বাভাবিক, সে তো আর খারাপ কিছু করছে না, যা করছে এই শহরের ভালোর জন্য। তবুও কমিশনার তাকে বাধা দিচ্ছে। বেদান্ত বলে, আপনার সম্পর্কে বাবা যখন আমাকে বলতেন তখন অনেক গর্ব করতাম, কিন্তু এখন যদি আপনার এই রূপ বাবা জানতে পারেন, তখনই এখানে প্রভাকর আছে। তুই উনার সাথে এরকম কথা বলছিস কেন? তোর যে চাকরি হয়েছে সেটা উনার জন্যই হয়েছে। তোর কাছে মনে হতে পারে তোর গোল্ড মেডেলের জন্য হয়েছে। ঘন্টা, যেখানে এই এরিয়াতে 2 লক্ষ টাকা দিলেও কেউ চাকরি পায় না, সেখানে উনি তোকে 85 লক্ষ টাকা দিয়ে চাকরিটা দিয়েছেন। বেদান্ত বলে, বাবা তুমিও তাহলে ঘুষ খাও? আমি তোমাকে আমার হিরো ভাবতাম বাবা। প্রভাকর বলে, হ্যাঁ, 100-200 টাকা নিলে কি এমন ভুল করেছি? সিস্টেম এরকমই কাজ করে। ডিপার্টমেন্টে যদি থাকতে হয় এরকমই চলতে হয়। তুই যখন ছোট ছিলি তোর প্রত্যেকটা ইচ্ছা আমি পূরণ করেছি। সেটা কিভাবে হয়েছে? ওই ঘুষের টাকা দিয়েই তো। মাসে যে স্যালারি পাই, এই টাকা দিয়ে তোকে কি আমি এতটা খুশি করতে পারতাম? তোর মায়ের যে ক্যান্সার ছিল, 25 বছর কি এমনি এমনি বেঁচে ছিল? যদি ঘুষ না নিতাম তাকে কি এতদিন বাঁচিয়ে রাখতে পারতাম? আমি আমার পরিবারের কাছে সব সময় হিরো ছিলাম আর হিরো থাকবো। এরপর আর একটু বেদান্তকে বুঝিয়ে শুনিয়ে প্রভাকর চলে যায়। তো এরপর আমরা দেখতে পাই রাগে দুঃখে বেদান্ত এতটাই ড্রিঙ্ক করে ফেলে, এখন সে নিজেই নিজের কন্ট্রোলে নেই। পরের দিন পুলিশ স্টেশনে ওই মহিলা তার মেয়েকে নিয়ে আসে, কারণ তার মেয়েকে পূজারীর লোক র্যাপ করেছে। যদিও এর আগেও একবার সে পুলিশ স্টেশনে এসেছিল, মনে আছে নিশ্চয়ই। আগেও কিছু করেনি, এখনও এত বড় একটা ঘটনা ঘটার পরও কেউই পূজারীর উপর অ্যাকশন নিতে রাজি হচ্ছিল না, এমনকি রিপোর্ট পর্যন্ত লিখে না। বেদান্ত তখন অফিসে ছিল। তার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সে কিরকম অবস্থায় আছে। বসে বসে দেখছিল, সেও আজ কিছু করে না। মেয়েটা তখন তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বেদান্ত তার অফিস থেকে আসতে আসতে সব শেষ হয়ে গেছে। বেদান্ত কিছু করতে পারছে না দেখে তার কষ্টে বুক ফেটে যাচ্ছে। একটা টাকার বান্ডিল নারায়ণের হাতে দিয়ে বলে, বয়ফ্রেন্ড ছেড়ে যাওয়ায় সুইসাইড করেছে, এটা লিখে কেস ক্লোজ করে দাও। ওই দিন গভীর রাতেই আমরা দেখতে পাই বেদান্ত ওই গুন্ডাদের উপর হামলা করে, আর খুবই খারাপভাবে প্রত্যেকটা গুন্ডাকে মারে। এতটাই খারাপভাবে মারে, পরের দিন পুলিশ এসে এদের কার কোন বডি এটাই চিনতে পারছিল না। এরপর থেকে সবার চোখে বেদান্ত খারাপ হতে শুরু করে। আগের মতো সে আর গুন্ডাদের ধরে জেলে বন্দি করে না, কোনো ক্রাইম হলে সে কাউকে থামায় না। এতে করে শহরে আবার বিশৃঙ্খলা শুরু হয়। এদিকে যারা ক্রাইম করে পুলিশ যাতে কিছু না করে এর জন্য তারা পুলিশকে এনে টাকা দেয়। বেদান্ত যেহেতু এসপি ছিল, তার কাছেই সব টাকা আসতো। এতে করে বেদান্ত তার পুলিশ ডিপার্টমেন্ট আর পাবলিকের চোখে ঘুষ খায় বলে খারাপ নজরে পড়লেও সে তার ন্যায়ের কাজ থেকে 1 ইঞ্চিও লড়েনি। পুলিশ হয়ে ন্যায় কাজ করতে না পারলেও সে থেমে থাকে না। আড়াল থেকে সে তার কাজ চালিয়ে যেতে থাকে। কেউ যাতে তাকে চিনতে না পারে এর জন্য সে একটা মাস্ক পরে। আর প্রত্যেকদিন রাতে যারাই ক্রাইম করে এসে তাকে টাকা দিত তাদের ডিটেলস রেখে দিত, আর গভীর রাতে তাদেরকে গিয়ে মেরে ফেলতো। রাতারাতি এটা ভাইরাল হয়ে যায়, আর বেদান্তের নতুন নাম হয় ভাগীরা। সাধারণ মানুষের তাকে নিয়ে প্রশংসার কমতি নেই। হ্যাঁ, ভাগীরা মানুষ মারছে, কিন্তু এদের যাদেরকেই মারছে সব কটা তো খারাপ লোক। প্রশাসন যেটা করতে পারছে না এটা ভাগীরা করছে। এভাবেই দিন যেতে থাকে, আর বেদান্ত আড়াল থেকে শহরের ময়লা পরিষ্কার করতে থাকে। একদিন নারায়ণ বেদান্তকে এসে বলে, স্যার, আজ আমার ছেলের জন্মদিন, তাই পার্টি রেখেছি, আপনি আসবেন কিন্তু। তো রাতের বেলা যখন বেদান্ত নারায়ণের বাড়ি যায় তখন দেখে কোথায় পার্টি। নারায়ণকে ডেকে জিজ্ঞেস করে, তুমি না বললে তোমার ছেলের আজ জন্মদিনের পার্টি? তখন নারায়ণ বলে, থাকবে না কেন, আছে তো, শুধু আপনার জন্য। এরপর যখন বেদান্ত নারায়ণের ছেলেকে দেখে তখন সে অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। বেদান্ত বলে, নারায়ণ, আপনি শুধু আমাকে এই পার্টির জন্য বললেন, বুঝতে পারলাম না। আসলে নারায়ণ বুঝতে পারে বেদান্ত যে সাধারণ কোনো লোক না। এখন সে পুলিশ হয়ে যেটা করতে পারছে না সেটা ভাগীরা হয়ে করছে। দুজন ড্রিঙ্ক করতে করতে নারায়ণ বলে, আমার স্ত্রী ডেলিভারির দিনই আমাদের ছেড়ে চলে যায়। আমার পাপের বোঝা আমার ছেলে এখন বহন করছে। আমি মনে করেছিলাম আমার মতো পুলিশ অফিসারের বাচ্চা আমার ছেলের মতোই হবে, কিন্তু না, কারো কারো ঘরে ভালো বাচ্চারও জন্ম হয়। এরপর সে বেদান্তকে একটা সেলুট দেয়। এরপর সেও বেদান্তকে ওই গুন্ডাদের শাস্তি দিতে খুঁজে খুঁজে তাদের ডিটেলস বের করে বেদান্তকে এনে দেয়, আর বেদান্ত এদের একে একে মারতে থাকে। এভাবেই কিছুদিন চলে যায়। একদিন স্নেহা বেদান্তের বাড়ি আসে, কারণ বেদান্ত কিছুদিন ধরে না তার ফোন রিসিভ করছে না মেসেজে রিপ্লাই দিচ্ছে।
বেদান্ত এসে যখন স্নেহাকে তার বাড়িতে দেখে তখন বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমার পছন্দ না। তুমিই তো বলেছিলে একসঙ্গে কিছুদিন সময় কাটাই, যদি ভালো লাগে তো বিয়ে, না হলে যে যার মতো করে পথ দেখে নেব। এবার তুমি তোমার পথ দেখো। স্নেহা অনেক আশা নিয়ে এসেছিল, কতদিন ধরে বেদান্তের সাথে কথা বলেনি, দুটো কথা বলতো। কথা বলা তো দূরের কথা, বেদান্তের মুখে এরকম কথা শুনে সে বেদান্তকে ছেড়ে চলে যায়। বেদান্তের কষ্টে বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তবুও স্নেহাকে আটকায় না। আসলে সে স্নেহাকে বিপদে ফেলতে চায় না, সে চায় না তার কারণে স্নেহার কিছু হোক। সে এখন ভাগিরা হয়ে যে কাজটা করছে, এতে করে তার জীবনের অনেক রিস্ক আছে, যে কোনো সময় তার বিপদ হতে পারে। তাই বুকে কষ্ট চেপে রেখে সে স্নেহাকে তার কাছ থেকে সরিয়ে দেয়। এদিকে রঙ্গনা বুঝতে পেরেছিল পূজারীকে পুলিশ বেশি দিন আটকে রাখতে পারবে না, এরকম কিছু হবেই। তাই পূজারীকে যখন জেল থেকে ছেড়ে দেওয়া হয়, রঙ্গনা তখন পূজারীর ক্রাইম নিয়ে একটা আর্টিকেল লিখে পত্রিকায় ছাপা করে। এখানেই কাজ করত পূজারীর একজন লোক, সে বিষয়টা পূজারীকে জানিয়ে দেয়। পূজারী রাতের বেলা রঙ্গনার বাড়িতে একজন পুলিশ অফিসারকে সাথে করে নিয়ে আসে। নামটা মনে রাখবেন, সিদ্ধি। আর রঙ্গনাকে খুবই খারাপভাবে মারে। যখন এটা বেদান্ত জানতে পারে, সে রাতের বেলা ভাগিরা সেজে সিদ্ধি আর পূজারীকে মেরে ফেলে। সিদ্ধি ছিল সিবিআই এর ছেলে। বিষয়টা তো এবার একটু বড় হয়ে যায়। যতই হোক সিদ্ধি ভুল করতে পারে, তবে সে তো 8-10 জন লোকের মতো না, সে একজন সিবিআই এর ছেলে। যতই খারাপ হোক, একজন বাবা কি কখনো তার ছেলের বিপক্ষে কথা বলবে? হাতে গোনা 2-1 জন ছাড়া? হ্যাঁ, এটাই হয়। সিবিআই এর অনেক ক্লোজ একজন মানুষ ছিল গুরু। সে একজন আইএসপি। ছোটবেলায় যতটা আদর সিদ্ধি তার বাবার কাছ থেকে পেয়েছিল, এর থেকে অনেক বেশি আদর পেয়েছে গুরুর কাছ থেকে। গুরুর হাত ধরেই সে বড় হয়েছে। তো এরা এদিকে ভাগিরাকে খুঁজতে শুরু করে। দেশের টপ পুলিশ অফিসার সিবিআইকে নিয়ে মিটিং করা হয়। এরপর গুরু তার লোকদের নিয়ে চারদিকে ভাগিরাকে খুঁজতে শুরু করে। কিন্তু যতই হোক, ভাগিরা যাদেরকে মেরেছে সব কটাই তো ক্রিমিনাল ছিল। তাই সাধারণ মানুষের কাছে তারা যখন গিয়ে জিজ্ঞেস করে, উল্টো তারাই তাদেরকে ক্রিমিনাল বলে সন্দেহ করে বসে। তবুও গুরু পুলিশের সাহায্য নিতে চাচ্ছিল না। কেন জানি পুলিশের উপর সে আশ্বাস রাখতে পারছিল না। ওদিকে হঠাৎ করে 2-3 দিন ধরে শুধু লোক নিখোঁজ হতে থাকে। প্রত্যেকটা স্টেশনে এতটাই কমপ্লেন আসতে থাকে, যেটা গত 3 বছরেও হয়নি। 3 দিনে 87 জন লোক গায়েব। সবার ফোনের লোকেশন পুলিশ তখন ট্রেস করে, কিন্তু কারো ফোনেরই তারা লোকেশন পায় না। ভাগ্যক্রমে একটা ফোনের লোকেশন তারা পায়, যেটা ছিল কুট্টার নামে একজন লোকের। তার সম্বন্ধে একটু পরেই বলছি। নারায়ণ বলে, এখানে কোনো পুলিশ যেতে পারবে না স্যার। বেদান্ত তখন বাগিরা সেদে সেখানে চলে যায়। তবে এরা সংখ্যায় বেশি থাকায় বেদান্ত তাদের সাথে পেরে উঠতে পারছিল না। চারদিক দিয়ে বেদান্তকে কুট্টানের লোকেরা ঘিরে ফেলে আর অনবরত গুলি করতে থাকে। একটা সময় বেদান্তের বুকে একটা গুলি লেগে যায়। তাই সে বাধ্য হয়ে নিজের প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেয় আর কোনোভাবে স্নেহার কাছে আসে। স্নেহা বেদান্তের এমন অবস্থা দেখে সবকিছু ভুলে তার ট্রিটমেন্ট করে। কিছুক্ষণ পর যখন বেদান্তের জ্ঞান আসে, তাড়াতাড়ি করে এখান থেকে বেরোনোর চেষ্টা করে, কারণ তাকে ওই লোকদের বাঁচাতে হবে। কিন্তু সে তার মাস্কটা খুঁজে পাচ্ছিল না। সবকিছু তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু পায় না। বিষয়টা বুঝতে পেরে স্নেহা মাস্কটা এনে দেয়। তোমার এখন রেস্ট নেওয়া দরকার। কিন্তু বেদান্ত স্নেহার কোনো কথাই শুনে না, সে বেরিয়ে পড়ে। স্নেহা এবার বুঝতে পারে কেন বেদান্ত তাকে দূরে সরিয়ে দিতে চায়। মান অভিমান ভেঙে সে আবার এঙ্গেজমেন্টের আংটিটা আঙুলে পরে নেয়। এরপর বেদান্ত কুট্টানের বাড়ি চলে যায়। সেখানে গিয়ে দেখে কুট্টান নিজেই তার বউ বাচ্চাকে মেরে ফেলেছে, আর সেও একটা বন্দুক হাতে নিয়ে বসে আছে। বেদান্ত এসে বলে, তুমি এত লোকদের কিডন্যাপ করেছো কেন? তোমার উদ্দেশ্য কি? তখন কুট্টান বলে, তুমি আমাকে পুরো বরবাদ করে দিয়েছো বাগিরা। যে জায়গায় কখনো কেউ আসার সাহস করেনি, সেখানে তুমি চলে গিয়েছিলে। আর যা দেখার কথাই না তা দেখে ফেলেছো। আসলে আমি তো কিছুই না, এসবের লিডার হচ্ছে রানা। পুরো ইন্ডিয়াতে তার নেটওয়ার্ক আছে, ইন্টারন্যাশনাল অর্গান ট্রেডিং বিজনেস করে। তার কাছে তিলে তিলে মরার চেয়ে আমি নিজেই নিজেকে শেষ করে দিলে অনেক শান্তিতে মরতে পারবো। এরপর কুট্টান তার মাথায় শুট করে। একটু ক্লিয়ার করি, এই জায়গাটা ছিল একটা গোপন জায়গা, যেখানে লোকদের ধরে এনে রাখা হতো। এরপর শিপ দিয়ে সেখান থেকে বাইরের দেশে পাচার করা হতো। বাগিরা সেখানে গিয়ে যে বেঁচে ফিরে এসেছে। আর বাগিরা জানলো কিভাবে কুট্টান যে লোকদের কিডন্যাপ করেছে? এতটা কাছাকাছ করে কিভাবে? কুট্টান বেঁচে থাকলে তো রানাও ধরা পড়ে যাবে। তাই আর কি কুট্টান সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। আশা করি বুঝাতে পেরেছি। বেদান্ত পরের দিন পুলিশ স্টেশনে এসে ফাইলিং রুমে গিয়ে
অনেক খোঁজাখুঁজি করে রানার ফাইলটা খুঁজে বের করে। সেখান থেকে আমরা জানতে পারি রানা ছোটবেলা থেকেই অনেক বিপজ্জনক। একদিন কোনো কারণে রানার তার সাথীদের পুলিশ অ্যারেস্ট করে জেলে বন্দি করে। পরবর্তীতে পুলিশ তাদের উপর অনেক টর্চার করে। রানা তখন রেগে পুলিশ স্টেশনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে করে অনেক পুলিশ ওই দিন মারা যায়। আর রানা তার সাথীদের নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর তার মুখ কিভাবে জ্বলেছে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপর সে ধীরে ধীরে বিভিন্ন ক্রাইম করতে করতে একজন ডন হয়ে গেছে। ধীরে ধীরে বিভিন্ন ক্রাইম করতে করতে একজন ডন হয়ে গেছে। একটু পর নারায়ণ কিছু টাকা এনে বাগিরাকে দিয়ে বলে, স্যার, সে একজন হ্যাকার, এটা আপনাকে দিতে বলেছে। সে এত বড় হ্যাকার, ব্যাংক অ্যাকাউন্ট, কোম্পানি ডেটা, এমনকি সে পুলিশ ডিপার্টমেন্টের ওয়েবসাইটকেও হ্যাক করেছে। তাকে মারবেন না স্যার। নারায়ণ সাথে ওই হ্যাকারের অ্যাড্রেসটাও দেয়। তো বেদান্ত রাতের বেলা ওই হ্যাকারের কাছে চলে যায়, কিন্তু তাকে মারে না, বরং তাকে তার পার্টনার বানিয়ে নেয়। যদিও প্রথম দিকে ছেলেটা রাজি হচ্ছিল না, কিন্তু যখন ভয় দেখায় সে রাজি হয়ে যায়। এরপর বেদান্ত আরও এরকম দুজনকে তার পার্টনার বানায়। একটা ছোট ছেলে যে তার শরীরে ব্যাটারির সাহায্যে একটা সিস্টেম করে মানুষকে শক দিত। আরেকজন বৃদ্ধ লোক যে একটা বোমের ফ্যাক্টরিতে কাজ করত, কিন্তু সে প্রত্যেকদিন নেশা করে ফ্যাক্টরিতে যাওয়ায় তাকে ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরি থেকে বের করে দেয়। এতে করে তারা যখন পুলিশ স্টেশনে আসে রিপোর্ট করার জন্য, বাগিরা তাদেরকেও তার টিমে এড করে নেয়। সে এমনভাবে তার টিমটা তৈরি করে কারো সন্দেহ করার কোনো জায়গা নেই। বিভিন্ন ধরনের গ্যাজেট তারা সবাই মিলে বানাতে থাকে। এদিকে হ্যাকার যে ছেলেটা, তার নাম আকাশ, কুট্টানের ফোনের সবকিছু খুঁজে খুঁজে দেখে, কিন্তু তেমন কিছুই সন্দেহ করার মতো পাচ্ছিল না। কিন্তু যখন পার্সোনাল পেমেন্ট চেক করে, তখন তো তাদের হুঁশ উড়ে যায়। প্রতি ঘন্টায় 40,000 50,000 করে তার অ্যাকাউন্টে এসে টাকা ঢুকতো। তখন তারা পেমেন্ট ডিটেলস দেখে ওই জায়গার লোকেশন বের করে। এরপর আমরা দেখতে পাই একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন জিপিএস সিস্টেম বাইক আর একটা নিউ মাস্ক পরে বেদান্ত ওই জায়গায় যায়। বৃদ্ধ লোকটার বানানো বম ফাটিয়ে ভেতরে ঢুকে। এখানে আমরা দেখতে পাই অবৈধভাবে লোকদের কিডন্যাপ করে তাদের শরীর থেকে বিভিন্ন অর্গান নিয়ে যারা টাকার বিনিময়ে তাদের আপন লোকদের বাঁচাতে চাচ্ছে, তাদের লোকদের শরীরে লাগিয়ে দিচ্ছে। বাগিরে এসব দেখে রেগে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেয়। সব কটাকে ছাঁটাই করে সে হার্ডওয়্যারগুলো নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর এখানে গুরু তার টিমকে নিয়ে আসে। বাগিরার নাগাল তো তারা পায় না, কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে তারা এটা কনফার্ম হয়ে যায় এটা কোনো ক্রিমিনালের কাজ না। তার বন্দুক ধরা স্টাইলটা ছিল একজন প্রফেশনাল ট্রেড অ্যাসিস্ট্যান্টের মতো। এবার তারা বেদান্তকে সন্দেহ করতে শুরু করে। ওদিকে বেদান্ত ওই দুটো হার্ডওয়্যার আকাশকে এনে দেয়। আকাশ তখন হার্ডওয়্যারগুলো থেকে আগের থেকে আরও ডাবল অ্যামাউন্টের পেমেন্ট পায়, যেগুলো ইয়োগী নামে একজনের কাছে জমা হচ্ছে, যে ছিল রানার ডান হাতের লোক। তবে 2-3 দিন ধরে তার কোনো খোঁজ নেই। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফোন করা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তবে তার পেমেন্ট লোকেশন ট্রেস করে বাগিরা সেই জায়গাগুলোতে তার অত্যাধুনিক সব অস্ত্রটস্ত্র নিয়ে চলে যায়। একে একে রানার প্রত্যেকটা গোপন ক্যাম্প ধ্বংস করতে থাকে। এতে করে রানা আজ ইয়োগীর কাছে আসে। রানাকে দেখে ইয়োগী তার পায়ে পড়ে যায় আর ক্ষমা চায়। রানা তাকে বলে, তুই অনেক ভালো কাজ করিস, তোর মতো যতক্ষণ কাউকে না পাচ্ছি তুই সেফ। ওই ভাগিরাকে আমি দেখছি। 2,000 লোকের কনসাইনমেন্ট ইমিডিয়েটলি শ্রীলঙ্কা পাঠাতে হবে। এই কাজটা তোকে করতে হবে। তবে মনে রাখিস, এবার কোনো ভুল হলে তুই কিন্তু বাঁচতে পারবি না। এরপর সে ইয়োগীকে জিজ্ঞেস করে, একটা কথা বলতো, সবার আগে তো ভাগিরা তোকে মারার কথা। ইয়োগী বলে, যেদিন থেকে অ্যাটাক শুরু হয়েছে ওই দিন থেকেই আমি আন্ডারগ্রাউন্ড হয়ে গেছি ভাই। ফোন টোন সব সুইচ অফ করে দিয়েছি। রানা বলে, খুব ভালো কাজ করেছিস, এবার ফোন অন কর। ইয়োগী যদিও ফোনটা অন করতে রাজি হচ্ছিল না, কিন্তু ভয়ে ফোনটা অন করে। সাথে সাথেই আকাশের কাছে ইয়োগীর লোকেশন চলে যায়। আকাশ ভাগিরাকে লোকেশন জানিয়ে দিলে ঘন্টার মধ্যে ভাগিরা সেখানে পৌঁছে যায়। কিন্তু ভাগিরা এটা চিন্তাই করতে পারেনি এটা যে রানার চাল হবে। চারদিক দিয়ে রানার লোকেরা তাকে ঘিরে ফেলে। তবে রানার ইয়োগী তাদের লোকদের হাতে ভাগিরাকে ছেড়ে তারা চলে যায়, কারণ শ্রীলঙ্কা থেকে কাস্টমার এসেছে ডিল করতে হবে। বিশাল একটা ধামাকা ফাইটিং হয়, যেটা দেখার মতো ছিল। তবে বেদান্তকে তারা কেউ মারতে পারে না, উল্টো বেদান্তি রানা সব লোকদের মেরে ফেলে। মারতে পারবে নাই বা কেন? কত ধরনের যে গেজেট নিয়ে গেছে তা আপনার চিন্তার বাইরে। একটা সময় এরা যখন সবাই বেদান্তকে ধরেই ফেলে, বেদান্ত তখন ওই ছোট ছেলেটার বানানো গেজেট দিয়ে এদের সবাইকে হাই ভোল্টেজ শক দেয়।
আর সেখান থেকে চলে আসে। এরপর সে স্নেহার কাছে আসে আর স্নেহাকে দিয়ে ট্রিটমেন্ট করায়। স্নেহাকে সে যতই ইনসাল্ট করে না, যতই দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে না, স্নেহা বেদান্তকে ছেড়ে যায় না, বারবার তার কাছে চলে আসে। আজ বেদান্তের এমন অবস্থা দেখে স্নেহা কান্না করতে শুরু করে। বেদান্ত বলে, এর জন্যই তোমাকে বলেছি আমার সাথে তোমার জীবন কাটানো বেকার। আজ আঘাত নিয়ে এসেছি, কাল লাশ হয়ে আসতে পারি। আমাকে বিয়ে করে তোমার কি লাভ হবে? স্নেহা বলে, যে মানুষ নিজের পরিবারের কথা চিন্তা করে না, চিন্তা করে এই দেশের মানুষের কথা, তার একদিন যদি স্ত্রী হতে পারি আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আর রইল বাকি জীবন, সেটা বিধবা হয়েই না হয় খুশিতে কাটিয়ে নেব। বেদান্ত স্নেহাকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন, বুঝতেই তো পারছেন। বেদান্ত বলে, আমার কারণে তোমার যদি কিছু হয়ে যায়? স্নেহা বলে, একদিনের জন্যই যে তোমার স্ত্রী হতে পেরেছি এটাই অনেক। এখন যদি আমার কিছু হয়ে যায় আর আফসোস করার কিছুই থাকবে না। এদিকে গুরু তার টিমকে নিয়ে বেদান্তকে খুঁজেই যাচ্ছে, কিন্তু ভাগিরার কোনো ইনফরমেশনের নাগালি পায় না। তাই আজ বাধ্য হয়ে তার একজন লোককে বেদান্তের স্টেশনে পাঠিয়ে একজন বুকা কনস্টেবলকে নিয়ে আসতে বলে। লোকটা তখন গোবিন্দকে নিয়ে আসে। গুরু তাকে প্রমোশনের লোভ দেখিয়ে তার কাছ থেকে বেদান্তের পুলিশ স্টেশনের সকল ইন্সপেক্টরের ডিটেলস নেয়, কিন্তু সব কটা ছিল ঘুষখোর, একমাত্র বেদান্ত ছাড়া। একটা মেয়ের রেপ কেসের পর যখন কমিশনার তাকে ওয়ার্নিং দেন, এরপর থেকে সেও 8-10 জন পুলিশের মতো হয়ে গেছে। এখন গুরুর কাছে সব কিছু ক্লিয়ার হতে শুরু করে। ওই মেয়েটা যেদিন মরেছিল ওই দিন থেকে বাগিরা তার তাণ্ডব শুরু করেছিল। ওই মেয়েটা যেদিন মরেছিল ওই দিন থেকে বাগিরা তার তাণ্ডব শুরু করে। যেখানেই ক্রাইম হয়েছে রাতে বাগিরা ওখানে হামলা করেছে। সে তখন পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য বেদান্তের ট্রেনিংয়ের একটা ছবির সাথে মাস্কটাও বেদান্তের মুখে ফিক্সড হয়ে যায়। গুরু কনফার্ম হয়ে যায় বেদান্তি যে ভাগিরা। এখানেই রানার একজন লোক ছিল, আর সে সব কিছু ভিডিও কল দিয়ে ইয়োগিকে দেখিয়ে দেয়। ইয়োগি তখন ভিডিওটা রানাকে দেখায়। ইয়োগি এরপর তার ফোনে লোকেশন অন করে। সাথে সাথেই আকাশের কাছে নোটিফিকেশন চলে যায় আর সে বেদান্তকে জানায়। বেদান্ত তার দেরি না করে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার সময় তার বন্দুকটা হাত ফুসকে নিচে পড়ে যায়। এত গভীর রাতে হঠাৎ শব্দ শুনে প্রভাকর চমকে ওঠে আর উঠে দেখে বেদান্ত গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। প্রভাকর তখন বেদান্তের রুমটা গিয়ে খুলে আর রুমটার পরিবেশ দেখে সে শিউরে উঠে। চারদিকে শুধু ক্রিমিনালদের ছবি টাঙানো, টুকরো টুকরো কাগজে বিভিন্ন জায়গায় অ্যাড্রেস লেখা, টেবিলের এক কোণে রাখা ভাগিরার মাস্ক। এসব দেখে সে কান্না করতে শুরু করে। তার ছেলেকে হয়তো সে আর বাঁচাতে পারবে না। ওদিকে ভাগিরা বেদান্তকে চিনতে পারায় ভাগিরার সমস্ত অ্যাড্রেস, সমস্ত গোপন তথ্য মুহূর্তের মধ্যে কালেক্ট করে নেয়। আর আমরা দেখতে পাই স্নেহাকে রানা কিডন্যাপ করে তার কাছে নিয়ে এসেছে। বেদান্তকে ফোন করে বলে, আমি জানি তুই কোথায় যাচ্ছিস। যদি ওখানে না যাস তবে 50 জন লোক মারা যাবে, আর যদি এখানে না আসিস তোর প্রেমিকা উপরে চলে যাবে। এরপর রানা বেদান্তকে লাইনে রেখে স্নেহার উপর অনেক টর্চার করে, কিন্তু বেদান্ত স্নেহাকে ভুলে ওই 50 জন মানুষকে বাঁচাতে চলে যায়, যারা একটা ট্যাঙ্কের মধ্যে আটকে ছিল। বরফ ধীরে ধীরে গলছে আর ট্যাঙ্ক পানির নিচে তলিয়ে যাচ্ছে। বেদান্ত আস্তে আস্তে ট্যাঙ্কটা অনেকটাই পানিতে পড়ে গিয়েছিল, তবে সময় মতো আসতে পারায় সে তাদেরকে বাঁচিয়ে নেয়। শিকলের 2 মাথায় ধরে দাঁড়িয়ে থাকে। ওদিকে বেদান্তের অপেক্ষা করতে করতে রানা স্নেহাকে মেরে ফেলে। এদিকে গুরু তার টিমকে নিয়ে এসে বেদান্তকে অ্যারেস্ট করে। একজন যখন তার মাস্কটা খুলতেই যাবে, গুরু তখন মানা করে, কেন একটু পরেই জানতে পারবেন। এরপর বেদান্তকে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে যাওয়ার জন্য গুরু তার কয়েকজন লোককে দিয়ে পাঠিয়ে দেয়। মাঝ রাস্তায় ওই রানার লোকটা বেদান্তকে মারার জন্য উঠে পড়ে লেগে যায়। কোর্ট কি, তাকে তো মেরে ফেলা উচিত। এত মানুষকে মেরেছে, তার আর এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। এরপর বেদান্তকে গাড়ি থেকে নামিয়ে যখন শ্যুট করতেই যাবে, তখনই আমরা দেখতে পাই তাকেই আর একজন লোক শ্যুট করে মেরে ফেলে। আসলে গুরু ওই দিন বুঝতে পেরেছিল সে যে রানার লোক, তাই সে তার একজন লোককে বলেছে তাকে শ্যুট করে মেরে ফেলতে। গুরু বুঝতে পারে বেদান্ত যা করছে তাই শহরের মানুষের ভালোর জন্যই করছে, তার জন্যই মানুষ এখন শান্তিতে শ্বাস নিতে পারছে। বেদান্ত তার দিক থেকে পুরো ঠিক আছে। আর এটাও বুঝতে পারে সিদ্দিককে বেদান্ত যে মেরেছে এমনি এমনি মারেনি, তার অনৈতিক কাজের জন্যই তাকে মেরেছে। এরপর সে বেদান্তকে ফোন করে বলে, রানা 2000 লোককে একটা ট্রেনে করে অমুক জায়গায় নিয়ে যাচ্ছে। পুলিশ, সিবিআই, এসপি কিছুই করতে পারবে না। এখন কি করতে হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তো এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ভাগিরা সেখানে চলে যায়। এখানেও একটা ধামাকা ফাইটিং হয়। শেষে বেদান্তি এদের সবাইকে মেরে ফেলে, তবে সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তার অত্যাধুনিক বিভিন্ন গেজেট থাকায়। আর বেদান্তের পরিচয়টা গোপনই থাকে।
অন্যায় দেখলে সে ঝাঁপিয়ে পড়ে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।